হেলেনার একটা অদ্ভুত স্বপ্নের কথা জানার পর থেকেই গোটা ব্যাপারটা আমার কাছে এক চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। রোজ রাতের বেলা আমার বাড়ি থেকে বেরিয়ে সে চার্চে যেত। একদিন ওর ঘরের ভেতরে গিয়ে একখানা কাণ্ড দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ঘরের দেওয়ালে কালো কালিতে কি সব লিখে রেখেছিল। তার কথা ভাবলে আজও আমার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যায়। ফোনটি রেখে দেওয়ার পরেই পেছন থেকে ফ্রেডরিকের ভারী কণ্ঠস্বর ভেসে এলো। রেনাকে উদ্দেশ্য করে তিনি বললেন, আরে তোমার কি ভেতরে আসবার ইচ্ছে নেই নাকি? তাহলে বলো, তোমাকে চ্যাংদোলা করে ভেতরে নিয়ে আসবো? এত লজ্জা পাওয়ার কি আছে? একটা গিফট সঙ্গে করে নিয়ে আসতে পারোনি বলি কি তুমি ভেতরে আসতে পারছো না? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, জন কি তোমার আজকের বন্ধু? সেই কোন ছোটবেলা থেকে তোমাদের দুজনের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, এখনো সেটা বলবৎ রয়েছে। আমার বিশ্বাস হয়তো আগামী দিনেও থাকবে। তাহলে খামোখা তুমি এইসব বিষয় নিয়ে এত ভাবনা চিন্তা করছো কেন? তোমরা তো এখানে পৌঁছে গেছো, ভেতরে এসো, অনেক কথা আছে তোমার সাথে। স্যার আপনি ভিতরে যান, আমি এক্ষুনি যাচ্ছি। রেনা ফোনটা রেখে তাড়াতাড়ি ঘরের ভেতরে এগিয়ে গেল। ফ্রেডরিকের জন্মদিন উপলক্ষে এক বিশাল আয়োজন করা হয়েছিল। চারিদিকে বিভিন্ন রকমের সরঞ্জাম মজুদ ছিল এবং তার পাশাপাশি প্রচুর ধরনের খাবারের আয়োজন করা হয়েছিল। দেশে বিদেশের বিভিন্ন রকমের কুইজিন সেখানে উপস্থিত ছিল। ফ্রেডরিক ওখানকার সিনেটের সদস্য হওয়ায় দেশ বিদেশ থেকে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা তার জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন। তারা প্রত্যেকেই সানন্দে এই আয়োজনকে উপভোগ করবার উদ্দেশ্যে এখানে এসেছিলেন। রেনা জনকে দেখে এক প্রকার অবাক হয়ে গেল। এত স্বল্প সময়ের মধ্যে এসে নিজের বেশভূষা পরিবর্তন করে আবার এই অনুষ্ঠানের জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে ফেলেছিল। বেশ সেজেগুজে পরিপাটি হয়ে নিজের পিতার পাশে দাঁড়িয়ে কেক কাটায় তাকে সাহায্য করছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফ্রেডরিক, হ্যাপি বার্থডে টু ইউ। এই শব্দটি উচ্চারিত হওয়ার মধ্য দিয়ে ওখানকার সাবলীল পরিবেশটা আরও আনন্দমুখর হয়ে উঠেছিল, যা ছিল এক প্রকার দেখার মতো বিষয়। সকলে সানন্দে কেক কাটার দিকে নজর রেখেছিলেন। ওই পরিস্থিতির মধ্যে জনকে ডেকে এই সমস্ত কথা বলার ক্ষেত্রে রেনা এক প্রকার ইতস্তত বোধ করল। না, এই মুহূর্তে জনকে ডেকে এই সমস্ত কথাগুলো বললে আবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারে। আজকে দুপুরে কাকুর জন্মদিন, আজকে দিনটা থাক, দেখি রাতের দিকে সমস্ত আয়োজন মিটে গেলে তারপরেই না হয় ওর সাথে ওই ব্যাপারে একটু আলোচনা করব। নিজের সাথে ঘটা গতকালের ঘটনাটা কথা তোকে জানাতেই হবে। তার পাশাপাশি এক্ষুনি ফোনের মধ্যে পপ জর্জ আমাকে যে সমস্ত কথাগুলো বললেন সেই বিষয়টা সম্পর্কে ওকে বলতেই হবে, না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। রেনা এই বিষয়গুলো ভাবতে ভাবতে মুখ কালো করে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু একদল লোক এসে তার হাত ধরে ফ্রেডরিকের দিকে এগিয়ে নিয়ে গেল। ফ্রেডরিক সকলের সাথে আলাপ আলোচনা করছিলেন। তারপরেই রেনার দিকে তাকিয়ে বললেন, তুমি কি একটা ড্রিঙ্ক নেবে? তোমাকে কখন বলেছিলাম এখানে আসতে? সবাই কেক খেয়েছে, তুমিও নিয়েছো তো? হ্যাঁ পেয়েছি, ভীষণই সুস্বাদু খেতে লেগেছে। আপনি এসব বিষয়ে দুশ্চিন্তা করবেন না একদম। আপনি আপনার জন্মদিনটি উপভোগ করুন। আর আপনাকে সত্যি সত্যি আজকে ভীষণ ভালো লাগছে। সারাদিন তো আপনি নানান প্রকার কাজে ব্যস্ত থাকেন, কিন্তু আজকের দিনটা এভাবে আপনাকে প্রাণ খুলে আনন্দ করতে দেখে নিজের ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে সত্যি কথা বলতে কি, প্রতিদিনকার অফিসের কাজকর্মের জন্য আমি এতটাই চিন্তাগ্রস্ত হয়ে থাকি যে সাধারণ জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করাটাই ভুলে যাই। আমার প্রথম স্ত্রী যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত এই বিষয়গুলি খুব ভালোভাবে খেয়াল রাখতেন, কিন্তু তারপরে যখন আমি দ্বিতীয়বার বিবাহ করলাম, সেই বিবাহের পরিণতির কথা তো তুমি নিশ্চয়ই জানো। আমার দ্বিতীয় স্ত্রীর সাথে এমন একটা দুর্ঘটনা ঘটলো যার মধ্যে দিয়ে সব কিছু শেষ হয়ে গেল। আমার কাছে শেষ সম্বল কিংবা পরবর্তী উত্তরাধিকারী হিসেবে একজনই রয়েছে, এবং সে হলো আমার সুপুরুষ ছেলে জন। ওর জন্য আমি সব কিছু করতে পারি,
এই পৃথিবীর সমস্ত আনন্দ আমি ওর পায়ে এসে ঠেলে দিতে পারি। তবে আমার জীবনে আরও এমন কিছু অতীত রয়েছে যেগুলোর কথা হয়তো আমি জনকে পরিষ্কারভাবে জানাতে পারিনি। কোথাও যেন মনে হয়েছিল এই বিষয়গুলো যদি জনের কানে যায় তাহলে জন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। আর তাছাড়া আমি তো রয়েছি সমস্ত সমস্যা সমাধানের জন্য। তাই এইসব ব্যাপারে আমি জনকে টেনে আনতে চাইনি। কিন্তু সত্যি কথা বলতে কি, সে এখন আর ছোট নেই। আমি তার কাছে বিষয়গুলো যতটাই লুকিয়ে রাখার চেষ্টা করেছিলাম ততটাই বিষয়টা প্রকাশ্যে এসে পড়েছিল। এইটা বুঝতে পেরে গিয়েছিল যে তার সৎ মায়ের মৃত্যুটা কোনো স্বাভাবিক কারণে ঘটেনি। এই মৃত্যুর মধ্যে এমন কিছু ছিল যা ভীষণই অস্বাভাবিক। রেনা কথাটি শোনা মাত্রই ইটালির হোটেলে ঘটা ঘটনাটির কথা স্মরণ করতে লাগলো। যেদিন রাতে জন তার মৃত মাকে দেখতে পেয়েছিল সেদিন রাতের কথা সে কোনো মতেই ভুলতে পারেনি। সেই সময় থেকে রেনারও এই ব্যাপারটা নিয়ে একটা বদ্ধমূল ধারণা জন্মেছিল যে তার মায়ের মৃত্যু কোনো স্বাভাবিক কারণে ঘটতেই পারে না। ফ্রেডরিকের কাছ থেকে ওই কথাগুলো শোনার সাথে সাথে রেনার মনের মধ্যে আরও নানান বিষয় নিয়ে চিন্তা তৈরি হলো। আমি আপনার কাছ থেকে এই বিষয়গুলি সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই কাকু। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে। না, আপাতত নেই। একটা ভয় কাজ করে সবসময়। আসলে পুলিশের কাছ থেকে যখন এই ব্যাপারটা সম্পর্কে জানতে পেরেছিলাম তখন ওনারাও বলেছিলেন যে এই মৃত্যুটি এটি অস্বাভাবিক মৃত্যু। একটি সাধারণ অ্যাক্সিডেন্টাল ডেথ হিসাবে বিষয়টিকে সকলের সামনে আনার চেষ্টা করা হলেও আমি জানতাম যে এটা একটা সামান্য অ্যাক্সিডেন্ট ছিল না। পেটির মধ্যে লুকিয়ে ছিল এমন কিছু কাহিনী যা আজও আমাকে নাড়া দিয়ে যায়। কিন্তু সমস্যাটা ছিল জনকে নিয়ে, কারণ জন এইসব ব্যাপারগুলো সম্পর্কে জানলেও বিন্দুমাত্র বিশ্বাস করতে চাইতো না। আর এইটাই ছিল আমার সব থেকে বড় ভয়ের কারণ। আমি তোমাকে এই ব্যাপারগুলো সম্পর্কে জানাবো, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। বেশ, বলুন কাকু। তুমি এই বিষয়গুলোর ব্যাপারে জনকে কিন্তু কোনো দিন কিছু জানাতে পারবে না। এখন কিন্তু তুমি আমাকে আর অস্বীকার করতে পারবে না, কারণ তুমি অলরেডি আমাকে কথা দিয়ে ফেলেছো। বেশ, ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি এসব ব্যাপারগুলো জানবার পর আমার নিজের মধ্যেই রাখবো এবং আজীবন যাতে এটি একটি রহস্য হিসেবে থেকে যায় সেটাই চেষ্টা করব। আপনি নিশ্চিন্তে আমাকে জানাতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আজকের পার্টিটা কমপ্লিট হয়ে যাক। তারপরে রাতের বেলা আমি তোমার সাথে বসে আমার স্টাডি রুমে এইসব ব্যাপারে ডিসকাস করব। এখন এখানে অনেক লোক রয়েছে, তাই আমি এইসব ব্যাপারে আলোচনা করতে পারবো না। এছাড়া এটা আলোচনা করবার সময়ও নয়। তুমি আজকের রাতটা আমার বাড়িতে থাকবে? বেশ, ঠিক আছে কাকু, কোনো অসুবিধা নেই, কারণ আমার মা বাবা কিছুদিনের জন্য আউটকাটসে বেড়াতে গেছে। আমাদের ফার্ম হাউসে কিছু কাজ আছে, তাই গেছে। আমি আজকের রাতটা এখানেই থেকে যেতে পারবো, নিশ্চিন্তে থাকুন। সেদিন রাতে রেনা এমন কিছু জানাবার অপেক্ষায় ছিল যা ছিল সকলের কাছেই এক রহস্য। আর সেই রহস্য আগামী দিনে তাদের দুজনের জীবনকেই বদলে দিতে চলেছিল। ফ্রেডরিক মহানন্দে জন্মদিনের উৎসব পালন করলেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে যারা যারা এই আয়োজন উপভোগ করতে এসেছিলেন তারা প্রত্যেকেই যে যার মতো আহার গ্রহণ করে রাতে ফিরে গেলেন। বেশ অনেকদিন বাদেই ফ্রেডরিকের উজ্জ্বল মুখখানা দেখে মনে হচ্ছিল তিনি বেশ ভালো রয়েছেন। জন তার বন্ধুদের নিয়ে পিতার জন্মদিনটা বেশ ভালোভাবেই উপভোগ করেছিলেন, কিন্তু দীর্ঘদিন বাদে বন্ধুরা একত্রিত হওয়ায় অজান্তেই তিনি মদ্য সেবন করে ফেলেছিলেন। এর ফলস্বরূপ ক্ষণিকের মধ্যেই তিনি তার নিজের উপরে ভারসাম্য হারিয়ে ফেলেন। বন্ধুদের নিয়ে মজা করতে করতে পার্টির মধ্যখানে ভুলভাল কথা বলতে শুরু করেন। বিষয়টা ফ্রেডরিকের চোখে পড়ার সাথে সাথে তিনি ভীষণ উত্তেজিত হয়ে ওঠেন এবং ওয়েটারদের বলেন জনকে গিয়ে সামলাতে। ওয়েটাররা তার দিকে এগিয়ে যান এবং জনকে সঙ্গে নিয়ে তার ঘরে চলে যান। বিষয়টা রেনারও চোখে পড়েছিল, কিন্তু ওই পরিস্থিতিতে তিনি কোনো বিদ্রূপ মন্তব্য করতে চাননি। ঘটনাস্থল থেকে সকলে চলে যাবার পর ফ্রেডরিক ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন।
তার পাশাপাশি অফিসের কিছু কাগজপত্রে সিগনেচার করার বিষয়টি সামনে এসে উপস্থিত হয়েছিল। তাই সেগুলোকে নিয়ে তিনি এক প্রকার ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। সব দিক সামলাতে হতো তাকেই। নিজের মস্ত বড় একটি কোম্পানি পরিচালনা করতেন ফ্রেডরিক। অনেকের মতে তিনি নাকি তার প্রথম স্ত্রীর সমস্ত টাকা এই কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন। এই কোম্পানিটি পরিচালনা করতেন তার স্ত্রী, কিন্তু নিজের স্ত্রীর মৃত্যুর পর তিনি তার গচ্ছিত সমস্ত টাকা এই কোম্পানিকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইনভেস্ট করেছিলেন। এরপর একটানা 3 বছর ধরে তিনি এই কোম্পানিটিকে শিখরে পৌঁছে দেওয়ার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই খুব সুনিপুণভাবে করে গিয়েছেন। তবে এই সমস্ত কিছুর মধ্যে বাঁধ সেজেছিল তার দ্বিতীয় বিবাহ। কোম্পানির মালিকানা নিজের হাতে থাকবার দরুন তিনি তার অধিকার তার মৃত্যুর পূর্বে কখনোই অন্য কারোর হাতে দিয়ে যেতে রাজি ছিলেন না। এই কারণে সমস্ত কিছুই তিনি নিজের হাতেই সামলাচ্ছিলেন। এই অবস্থায় তার কোম্পানিতেই তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছিল হেলেনা। এই হেলেনার সাথেই তিনি দ্বিতীয়বার বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। সকলে এমনটাই ধারণা করতেন যে হেলেনা ফ্রেডরিকের ওপর জাদু করে দিয়েছিলেন। তাই কর্মব্যস্ত ফ্রেডরিক হঠাৎ করে এই মেয়েটির প্রেমে হাবুডুবু খেয়ে তাকে বিবাহ করতে বাধ্য হন। বিবাহের পরে কোম্পানির অধিকাংশ শেয়ার তিনি হেলেনার নামে লিখে দিয়েছিলেন। এমনকি এটাও মনে করা হয় যে কোম্পানির 50% শেয়ার হেলেনার দ্বারা অধিকৃত ছিল। কোম্পানির কাছে এই বিষয়টি সঠিক বলে মনে না হওয়ায় অনেকে গুরুত্বপূর্ণ পদ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছিলেন। কোম্পানির পরিস্থিতি ক্রমাগতভাবে ভেঙে পড়তে থাকে, কিন্তু সেই সময় হেলেনা ফ্রেডরিকের প্রধান সম্বল হয়ে দাঁড়ান। সকলে তার পাশ থেকে সরে গেলেও হেলেনা কখনোই তার কাজ ছাড়া করেননি। তিনি সমস্ত বিষয়গুলি সম্পর্কে তাকে পরামর্শ দিতেন এবং সেই পরামর্শগুলি ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হয়েছিল। সাধারণ মানুষের কাছে জোনাস ইন্টারন্যাশনাল নামে পরিচিত কোম্পানিটি লন্ডন শহরের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত ছিল। ফ্রেডরিক ছিলেন এই কোম্পানির কর্ণধার, কিন্তু তার স্ত্রী হেলেনার মৃত্যুর পর তিনি ওই 50% শেয়ার তার ছেলের নামে করে দিয়ে গিয়েছিলেন, আর বাকি 50% শেয়ার তার নিজের কাছে ছিল। তবে এই জন্মদিনের অনুষ্ঠানটি রাখবার আরও একটি প্রধান গুরুত্বপূর্ণ কারণ ছিল বাকি 50% শেয়ার জনের নামে করে দেওয়া। সেই কারণেই তিনি বহু মানুষের সামনে অফিসিয়ালি নিজের সন্তানকে কোম্পানির পুরো শেয়ার লিখে দিয়েছিলেন। কোম্পানির সদস্যদের কাছে এই গোটা বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। জন কোনোদিনই কোম্পানি সামলানোর জন্য উৎসুক ছিলেন না। এই বিষয়টি সম্পর্কে রেনা খুব ভালোভাবেই জানতেন। সে শুধু তার পিতার টাকায় ফুর্তি করতেই ব্যস্ত ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করে এসে শান্তিতে বাড়ির ঠান্ডা ছাউনির তলায় ঘুমিয়ে পড়াটাই তার জীবনের প্রধানতম উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল। জনের আগামী পরিণতির কথা ভেবে ফ্রেডরিক সর্বদাই চিন্তিত বোধ করতেন। সেই কারণে তিনি সব সম্পত্তি জনের নামে করে দিয়েও চিন্তামুক্ত হতে পারছিলেন না। সেদিনের ওই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি এই সমস্ত কিছুই সর্বসম্মুখে প্রকাশ করেছিলেন ঠিকই, তবে সবকিছু জানার পরে রেনার চিন্তা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে গিয়েছিল। ইতালি থেকে ফিরে আসবার পর রেনার কাছে এমন কিছু নতুন বিষয়বস্তু আবির্ভূত হয়েছিল যা দ্বারা সন্দেহ আরও প্রবল মাত্রায় ঘনীভূত হতে শুরু করেছিল। রেনা এই ব্যাপারগুলি জানবার পরে তার ভয় আরও অধিক মাত্রায় বৃদ্ধি পেতে শুরু করেছিল, কারণ সে জানত তাদের সাথে যা ঘটেছে তার মধ্যে সবকিছুই প্রায় অস্বাভাবিক পরিলক্ষিত হয়েছে। লন্ডনে প্রত্যাবর্তনের পরেও ফাদার জর্জের তরফ থেকে যে সমস্ত বিষয়গুলি জানানো হয়েছিল তারপর নিশ্চিন্তে গোটা ব্যাপারটা উপভোগ করার মতো সামর্থ্য রেনার ছিল না। অনুষ্ঠান শেষে রেনা প্রধান করিডোর থেকে বেরিয়ে বাড়ির বাইরের ফাঁকা লোনের দিকে এগিয়ে গেল। মনের মধ্যে হাজারো প্রশ্ন দানা বাঁধলেও ফ্রেডরিকের কাছে সেগুলো খোলাসা করবার মতো পরিস্থিতি ছিল না। এছাড়া ফ্রেডরিক এই বিষয়গুলি সম্পর্কে চিন্তা করলে কি ভাবতে পারেন সেটাও তার কাছে একটা আপেক্ষিক বিষয় হিসেবে কাজ করছিল। ইতালিতে গিয়ে তারা যে খ্রিস্টান ধর্মে দীক্ষা গ্রহণের পর এক্সেসরিজমের পারদর্শী হয়ে ওঠার জন্য এই সমস্ত কাজকর্ম করেছিলেন সেই ব্যাপারে ফ্রেডরিকের কোনো ধারণাই ছিল না। কাজেই ফ্রেডরিক এই বিষয়গুলি জানতে পারলে আগামী দিনে কি হতে পারে সেই ধারণা থেকেই রেনা পিছিয়ে আসছিলেন। কয়েকজন গেস্টের সাথে ফ্রেডরিক শেষ পর্যায়ের কিছু আলাপ আলোচনা সেরে নিচ্ছেন। এছাড়াও সেখানে অফিস থেকেও বেশ কিছু লোক এসে উপস্থিত হয়েছিলেন, যারা শেষবারের মতো ফ্রেডরিকের কাছ থেকে বিশেষ কিছু কাগজে সই সংগ্রহ করে নিচ্ছিলেন। রেনা দূর থেকে দাঁড়িয়ে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন।
একটা সময় তিনি ঘাড় ঘুরিয়ে আকাশে উদীয়মান চাঁদটির দিকে হাঁ করে চেয়ে থাকতে অধিক আনন্দ উপভোগ করছিলেন। জায়গাটি নিশ্ছিদ্র অন্ধকারে ধীরে ধীরে ঢেকে যাচ্ছিল। আকাশে বেশ কয়েকটি তারা দেখতে পাওয়া যাচ্ছিল। এত সৌন্দর্য উপভোগ করার মধ্যেও কোথাও না কোথাও রেনাকে পূর্বের সেই আতঙ্কগুলো গ্রাস করে যাচ্ছিল। তার মনে হচ্ছিল তারা ইতালিতে যা কিছু ফেলে এসেছে তা লন্ডনেও তাদের পিছু ছাড়েনি। এমনকি গোটা জীবনভর হয়তো তাদেরকে এই সমস্যার মধ্যেই সমাধান খুঁজে বেড়াতে হবে। বাবা মাকে ফোন করার কথা মাথায় এলেও ফোনটা আবার প্যান্টের পকেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিল রেনা। রেনার পিতা একজন বড় বিজনেসম্যান ছিলেন ঠিকই, তবে তিনি কোনোদিনই তার সন্তানের দিকে এভাবে নজর দেওয়ার প্রয়োজন অনুভব করেননি। ফ্রেডরিক যেভাবে নিজের সন্তানের খেয়াল রাখবেন সেই জায়গাটি রেনা কোনোদিনই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে অনুভব করতে পারেননি। জীবনের প্রতিকূলতার পাশাপাশি মা বাবার ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট অভাব লক্ষ্য করতেন তিনি। অর্থনৈতিক সামর্থ্য এছাড়া প্রাচুর্যের অভাব না থাকলেও ছিল ভালোবাসার অভাব। এই সব কিছুই তার জীবনে আনন্দ উপভোগের পথে মূল বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু জনের সাথে সম্পর্ক গড়ে ওঠার পর একাকিত্বের জায়গাটি অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছিল রেনা। জনের সাথে ঘুরে বেড়ানোর সাথে সাথে নতুন নতুন জিনিস উপভোগ করা এবং তার পাশাপাশি সে আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য এক সাথীকে পেয়েছিল সে। আর এটাই হয়ে উঠেছিল তার জীবনের ভালো থাকার কারণ। আকাশের দিকে তাকিয়ে ৭-৫ ভাবতে ভাবতে হঠাৎ চমকে উঠল রেনা। সহসা মনে হলো কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছেন। পেছনে ফিরতেই সে দেখল ফ্রেডরিক এসে দাঁড়িয়েছেন। ফ্রেডরিক গলাটা ঝেড়ে নিয়ে বললেন, আরে ইয়াং ম্যান, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকলে এখানে তো শরীর খারাপ হয়ে যাবে তোমার। সেই বিষয়ে কি কিছু খেয়াল রয়েছে? এছাড়া তুমি ভেবো না যে আমি তোমাকে লক্ষ্য করিনি। আমি এত জনসমাগমের মধ্যেও কিন্তু তোমার ওপর ঠিক নজর রেখে চলছিলাম। তুমি তো সেভাবে খেলেই না, নিজের মতো বেশ কিছুটা খেলে তারপর এদিক সেদিকে তাকালে আর তারপর নিজেকে ক্রমাগতভাবে লুকিয়ে রাখার একটা প্রবণতা দেখালে। তুমি কি বরাবরই এরকম, নাকি আমার পার্টিতে এসে কোনো রকম অস্বস্তি অনুভব করছিলে বলেই এমনটা হচ্ছিল? এছাড়া প্রথম থেকেই তোমাকে আমার ভীষণভাবে চিন্তিত অনুভূত হচ্ছিল। আমি কিছুতেই এর সঠিক কারণ বুঝতে পারছি না। তোমার যদি মনের মধ্যে সত্যি কোনো বিষয় নিয়ে চিন্তা থেকে থাকে তাহলে আমি যেরকম বলেছিলাম এখনো সেরকমই বলবো। তুমি আমাকে নিজের পিতার মতোই ভাবতে পারো। যেখানে যা অসুবিধা আছে সেগুলো তুমি আমার সাথে শেয়ার করতে পারো। যদি সত্যি আমার পক্ষে সম্ভব হয় আমি নিশ্চয়ই এর একটা বিহিত করতে পারবো। এছাড়া দেখো, আমার কাছে তো অর্থনৈতিক সম্পদের কোনো অভাব নেই। তার পাশাপাশি সিনেটের সদস্য হওয়ার দরুন এই সমাজের বিভিন্ন শক্তিশালী মানুষজনের সাথে আমার যোগাযোগ রয়েছে। কাজেই কোথাও যদি কোনোভাবে প্রয়োজনীয়তা পড়ে তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করতে পারি। সেই কারণেই বলছি, তুমি নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। কিন্তু ফ্রেডরিকের কথাগুলো রেনাকে ভীষণভাবে ছুঁয়ে গেল। তিনি জানতেন ফ্রেডরিক কত ভালো মানুষ। তিনি মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে কোনোদিন তা থেকে পিছপা হননি। লন্ডন শহরের বহু মানুষ ফ্রেডরিকের এই সহৃদয়তা বোধের জন্যই তাকে এতখানি সম্মান করতেন। এই সুন্দর অভিব্যক্তিটি তাকে বাকিদের চেয়ে অনেকখানি আলাদা করে রেখেছিলেন বইকি। রেনার চোখটা অকারণেই ছলছল করে উঠল। তিনি ফ্রেডরিকের কাছে এগিয়ে গিয়ে বললেন, অনেক ধন্যবাদ স্যার আমাকে এতটা গুরুত্ব দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আপনি ঠিকই ধরেছেন, আজকে মা বাবাকে খুব মিস করছিলাম। আসলে এই সময়টা জনের সাথে কাটানোর পর আমি মা বাবার কাছে ফিরে যেতাম। বেশ কিছুদিন ইতালিতে অতিবাহিত করার পর ভেবেছিলাম শহরে ফিরেই মা বাবার সাথে দেখা করতে যাব। এছাড়া আপনি তো জানেনই যে আমার এক বাড়িতে থাকি না। আমার বাবা প্রচুর সম্পত্তি আছে ঠিকই, কিন্তু মন নেই। তিনি নিজের ছন্দে ব্যস্ত থাকেন। বহুল আয়তন বাড়ি গাড়ি এসব তিনি আমাদের দিয়েছেন, কিন্তু নিজের ভালোবাসাটা দিতে পারেননি। আমার মা বাবার সাথে থাকতে বাধ্য হয়েছে ঠিকই, কিন্তু আমি পারিনি। তাই অনেকদিন আগেই সেপারেট হয়ে গেছেন। এখন আমি আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ফ্ল্যাট কিনে সেখানেই থাকি। রেনার মুখের কথাগুলি শুনে ফ্রেডরিক চমকে উঠলেন। সে কি, তুমি আমাকে এতদিন এই বিষয়ে কিছু বলনি তো?
হ্যাঁ, এটাও ঠিক যে তোমার বাবার সাথে আমার শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে একটা সম্পর্ক রয়েছে। তবে আমরা সেরকম হলে নিজেদের মধ্যে আলোচনা করেই ব্যাপারটার একটা সমাধান খুঁজে বার করতে পারি। যদি তোমার কোনো আপত্তি না থেকে থাকে তাহলে আমি তোমার বাবার সাথে এই বিষয়ে অবশ্যই কথা বলবো। না স্যার, সেটার সেটার আর তেমন কোনো প্রয়োজন পড়বে না। আমার বহুকাল ধরে নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে ফেলেছি। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম দেশ থেকে দেশান্তর পাড়ি দিত। ব্যবসার কাজকর্ম নিয়ে তিনি এতটাই ব্যস্ত থাকতেন যে নিজের সন্তান এমনকি নিজের স্ত্রীকে সময় দেওয়ার মতন মুহূর্ত তার কাছে ছিল না। আমি ছোটবেলা থেকেই নিজের মাকে গুমড়ে গুমড়ে কাঁদতে দেখেছি। লন্ডনের মতন একটা আধুনিক শহরে যেখানে মানুষ সর্বদা নিজের অর্থনৈতিক স্বার্থের উপর ভিত্তি করে বেঁচে থাকেন, সেখানে আমার মা সমস্ত সুখ সুবিধা থেকে নিজেকে বঞ্চিত রেখে গেছে শুধুমাত্র ওই লোকটির জন্যে, শুধুমাত্র ওই লোকটির মুখ চেয়ে। তিনি চাইলেই যে কোনো রকমের সুযোগ সুবিধা ভোগ করতে পারতেন, কিন্তু নিজের স্বামী এবং সন্তানের প্রতি কর্তব্যগুলোকে তিনি কোনোদিনই ভুলে থাকতে পারেননি। আর যার জন্যই আমার মা এখনো ওই মানুষটির তদারকি করে যাচ্ছেন। তবে আমি কিছুতেই পারিনি। আমি মায়ের চোখের জল মোছাতে চেয়েছিলাম, কিন্তু মা আমার সাথে ফ্ল্যাটে এসে কোনোদিনই থাকতে রাজি হননি। এখনো তিনি ওই মানুষটির সাথেই রেখেছেন, এখনো তিনি ওই মানুষটির সাথেই রয়েছেন এবং ওই মানুষটির সাথে ঘুরে বেড়ানো পছন্দ ওনার। তবে আমি জানি আমার মায়ের মনের অবস্থাটাই কি, কিন্তু কোনো দিনই তাকে মুখ ফুটে কিছু বলতে দেখিনি। আমি যখনই বাড়িতে যাই শুধুমাত্র এই মানুষটার জন্যই যাই স্যার। বিশ্বাস করুন, আমার নিজের বাবার প্রতি তেমন কোনো ভালোবাসা কিংবা শ্রদ্ধা নেই। যতটুকুই রয়েছে সবটাই ওই মানুষটাকে ঘিরে। তাই আজকে মায়ের কথা খুব মনে পড়ছিল। ওই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ওই তারাদের মাঝে মাকে স্মরণ করছিলাম। মা বাবা দুজনেরই বয়স হয়ে গেছে। যে কোনো দিন তারা হয়তো আমাকে ছেড়ে চলে যেতে পারেন, তবে মায়ের ভালোবাসা আমার কাছে চিরন্তন হয়ে থাকবে। মা কোনো দিন আমার প্রতি কোনো দুর্ব্যবহার করেননি, এমনকি হতেও দেননি। যখনই আমি বাড়িতে গিয়েছি তখনই আমি মায়ের আদর পেয়েছি। তিনি আমাকে সব দিয়েছেন। কষ্টটা আমার এখানে স্যার। সব কিছু পেয়েছি ঠিকই, কিন্তু সেই মানুষটার মুখে হাসি ফিরিয়ে দিতে পারিনি। আমি তোমার মানসিক অবস্থার কথা বেশ ভালোভাবেই বুঝতে পারছি না। আমার প্রথম স্ত্রীর মৃত্যুর পরেও আমার জীবনটা এরকমই নিঃসঙ্গ হয়ে গিয়েছিল, কিন্তু হেলেনার মুখের দিকে তাকাতেই আমার সমস্ত দুঃখ কষ্ট এক নিমেষে কোথাও যেন মহাশূন্যের বুকে হারিয়ে গিয়েছিল। মনে হয়েছিল আমি বোধহয় নতুন করে বাঁচতে পারবো। জন তখন খুব ছোট থাকায় ওর মুখের দিকে তাকিয়েই আমি হেলেনাকে বিবাহ করতে চেয়েছিলাম। আমি হেলেনার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে পারতাম, কিন্তু কোথাও না কোথাও জনের কথা ভেবেই আমি তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু দেখো, এটাকেই বলে মানুষের বিড়ম্বনা। আমার কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমি কিন্তু জনকে ভালো রাখতে পারলাম না। হেলেনাকে আমি শুধু জনকে দেখভাল করবার জন্যেই এই বাড়িতে নিয়ে এসেছিলাম এমন নয়। সে খুব স্বল্প সময়ের মধ্যেই আবার প্রথম স্ত্রীর হারিয়ে যাওয়ার কষ্টটা মন থেকে মুছে দিতে চেয়েছিল। সে খুব স্বল্প সময়ের মধ্যেই আবার প্রথম স্ত্রীর হারিয়ে যাওয়ার কষ্টটা মন থেকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু সেও বড় অদ্ভুতভাবেই আমার জীবন থেকে মুছে গেছিল। আমি তাকেও আমার জীবনে ধরে রাখতে পারিনি রে না। কথাগুলি বলা শেষ করেই ফ্রেডরিক ভীষণভাবে ভেঙে পড়লেন। তার এমন পরিণতি দেখে রেনা আরো বিগলিত হয়ে পড়লেন। আপনি দয়া করে এভাবে চোখের জল ফেলবেন না। আমি জানি ওই গোটা বিষয়টার দায়িত্ব আপনার কাঁধে রয়েছে। এত বড় একটা কোম্পানি পরিচালনা করার পাশাপাশি এই সমস্ত বিষয়গুলি আপনাকেই দেখতে হয়। জন এখনো বাচ্চাই রয়ে গেছে। এত বড় গুরু দায়িত্ব আপনি কিসের ভিত্তিতেই বা ওর উপরে চাপিয়ে দেবেন? আপনার মতন ভালো মানুষ সত্যি হয় না।
ফ্রেডরিকের কাছে রেনার কথাগুলি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে হলো। ফ্রেডরিকের চোখের জল মুছে একটি স্কচের গ্লাস তার দিকে এগিয়ে দিয়ে বললেন, আশা করি একটু আধটু চলে। আজকে তো এমনিতেই পার্টি। তোমরা যে একদমই এসব জিনিস পছন্দ করো না, সেটা ভাবাটা হয়তো ভুলই হবে। না না, তাতে কোনো অসুবিধা নেই, আপনি দিতেই পারেন। রোজ রোজ এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবে আপনি যখন অফার করছেন তখন না বলার কোনো প্রশ্নই ওঠে না। বেশ, চলো বাড়ির দিকে এগোনো যাক। আমি প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে স্টাডি রুমে বেশ কিছুক্ষণ বসে থাকি। স্টাডি রুমটি একটা বিশাল আয়তন জায়গা জুড়ে আমার বাড়িতে অবস্থান করছে আজ প্রায় 30 বছর। এই বাড়িতে আমি আমার উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলাম। আমার পিতা একজন মস্ত বড় বিজনেসম্যান ছিলেন। তার নামানুসারেই আমি এই কোম্পানিটির নাম রেখেছি। এছাড়া এই বাড়িটির সমস্ত দেখাশোনার দায়িত্ব তিনি আমার উপরেই ছেড়ে দিয়ে নিশ্চিন্তে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তারপর সেটা আমার গুরু দায়িত্বের মধ্যেই পড়েছিল যে কিভাবে এই বাড়িটাকে রক্ষা করা যায়। বাড়িটির আনাচে কানাচে আমার পিতার স্মৃতি লুকিয়ে রয়েছে। ওনার সবচেয়ে প্রিয় স্থানটি ছিল স্টাডি রুম। দেশ বিদেশ থেকে বহু বইপত্র নিয়ে এসে তিনি স্টাডি রুমে সংগ্রহ করে রেখে দিতেন। সেই কারণেই ছোটবেলা থেকে আমার মধ্যে বই পড়ার চাহিদাটা এত বেশি ছিল। বলতে পারো ওই একই চাহিদা জনের মধ্যেও রয়েছে। কিন্তু ও কতটাই ব্যাপারগুলোকে গুরুত্ব দেয় তা আমার জানা নেই। চলো যাওয়া যাক, তোমাকে স্টাডি রুমটা ভালো করে দেখাতে চাই। আশা করি তোমারও ভালো লাগবে। এরপর তারা দুজনে স্টাডি রুমের দিকে এগিয়ে গেলেন। স্টাডি রুমে প্রবেশ করতেই একটি শান্তির পরিমণ্ডল নজরে পড়ল। চারিদিকে ঠাসা বই দেখেই রেনা কতিপয় ঘাবড়ে গেলেন। এত বড় একটি স্টাডি রুম সচরাচর কারোরই চোখে পড়ে না। সত্যি সত্যি এটা আপনার স্টাডি রুম? হ্যাঁ, কেন বলো তো রেনা? না, আসলে বোঝাই যায় না যে এটা একটা ঘর। দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন এটা একটা বাড়ি। এখানেই ফ্যামিলি নিয়ে বসবাস করা যাবে, আলাদা করে বাড়ির প্রয়োজন পড়বে না। সে যা বলেছ, আমি তো তোমাকে বললামই এটা কোনো অংশে ছোট নয়। ফ্রেডরিকের সাথে কথাবার্তা শেষ হতেই রেনা বেশ কিছু বইয়ের দিকে এগিয়ে গেলেন। সেখানে তিনি দেশ বিদেশের ইতিহাস সংবলিত বইগুলির নাড়াঘাটা করতে করতে হঠাৎ এমন কিছু দেখলেন যা তাকে অবাক করে দিয়েছিল। তিনি দেখলেন একটি র্যাক জুড়ে শুধুমাত্র ডেভিলের উপর লিখিত কিছু বই সংরক্ষিত রয়েছে। বইগুলির ওপরে বিভিন্ন রকমের শয়তানের মূর্তি অঙ্কিত ছিল। সেটি দেখা মাত্রই রেনা ভীষণভাবে ঘাবড়ে গেলেন। একটি বই হাতে নিতে গিয়ে সেটা হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দ শুনেই ফ্রেডরিক সেদিকে ছুটে এগিয়ে এলেন। তারপর বইটি তার হাত থেকে তুলে নিয়ে তিনি পুনরায় জায়গা মতো সাজিয়ে রাখলেন। আরে করছো কি? এগুলো হেলেনার স্মৃতি। আমি এইসব বইগুলো নিয়ে কি করব? কোনোদিন আমার এসব ব্যাপারে তেমন কোনো গুরুত্ব ছিল না। কিন্তু আমার সাথে বিবাহের পরপরই হেলেনা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিল। সেখান থেকেই ডেভিলের ওপরে লিখিত এই বইগুলি সংগ্রহ করে নিয়ে এসেছিল। সত্যি কথা বলতে কি, এই বইয়ের মধ্যে লিখিত কথাগুলি কোনো মাথামুন্ডু আমি কোনোদিনই বুঝতে পারিনি। কিন্তু হেলেনার আগ্রহ দেখে আমি চমকে উঠলাম। সে এই বইগুলো কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসতো আমি নিজেও জানি না। যখনই আমার সাথে এই শহরের বাইরে যেত তখনই কোনো না কোনো বইয়ের দোকান থেকে এগুলিকে সংগ্রহ করে নিয়ে এসে স্টাডি রুমের এই ব্যাগে যত্ন করে রেখে দিত। এখানে থাকা সমস্ত বইগুলোর মধ্যে এই বইগুলির প্রতি সর্বদাই তার বেশি আকর্ষণ পরিলক্ষিত হতো। কিন্তু এর প্রকৃত কারণ কি ছিল আমি আজও জানতে পারিনি। এখন আর সে জীবিত নেই ঠিকই, তবুও আমি এই জায়গাটিকে বিশেষভাবে সুসজ্জিত এবং সংরক্ষিত করে রেখে দিয়েছি। আমার মৃত্যুর পরেও যারা থাকবেন তাদেরকে এইগুলো বিশেষভাবে সংরক্ষিত রাখবার জন্য বলে দিয়েছি। রেনা ফ্রেডরিকের মুখ থেকে এই কথাগুলো শুনে অত্যন্ত ঘাবড়ে গেলেন। হেলেনার কাছে শয়তানের অস্তিত্ব যে এতটা প্রিয় ছিল, এই বিষয়গুলি জানবার পর তার মনের ভেতরে থাকা আশঙ্কার প্রহর আরও অধিক মাত্রায় বৃদ্ধি পেতে লাগল।
জনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলির পেছনে যে এই বইগুলি কোনোভাবে যুক্ত ছিল না তার সত্যতা প্রমাণ করাই ছিল রেনার কাছে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু হেলেনা কেন এই বইগুলো সংগ্রহ করে রেখেছিলেন সেটাই ছিল তার কাছে জানবার বিষয়। নিজের মনে হাজারো প্রশ্ন উদয় হতে থাকল। তিনি সে প্রশ্নগুলোর সমাধান হেতু ফ্রেডরিককে জিজ্ঞাসা করলেন, আপনার মনে আছে স্যার, আপনি আমাকে আজকে কি বলেছিলেন? আর ঠিক কখন বলো তো? এত কাজের মধ্যে হয়তো আমি সম্পূর্ণ ভুলেই গিয়েছি। তুমি যদি আমাকে একবার স্মরণ করিয়ে দিতে তাহলে আমার আবার মনে পড়ে যেত। কিছুই না স্যার, যদি ওই ব্যাপারটা সম্পর্কে আপনাকে কিছু বলবো কি না সেটা নিয়ে সংশয় বোধ হচ্ছে, তবুও এখন ওই বইগুলো দেখবার পরে আমার কৌতূহলকে কিছুতেই প্রশমিত করতে পারছি না। আচ্ছা বেশ, তো এটা নিয়ে এত দুশ্চিন্তা করবার কি আছে? আমি তো তোমাকে বলেছি এটা তোমারও বাড়ি, তুমি নিশ্চিন্তে আমাকে তোমার মনের কথাগুলো বলতে পারো। আপনি আপনার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে আমাকে বেশ কিছু কথা জানাবেন বলেছিলেন, সেই কারণেই আপনি আমাকে আজকে রাতে আপনার বাড়িতে থেকে যাওয়ার অনুরোধও করেছিলেন। আপনার মনে পড়ছে স্যার কিছু? ফ্রেডরিক বেশ কিছুক্ষণ চিন্তায় আচ্ছন্ন হয়ে রইলেন। তারপর বললেন, ও হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে আমার স্ত্রীর সম্পর্কে অনেক কিছুই জানাতে চেয়েছিলাম, কিন্তু এই পরিস্থিতি এবং ব্যস্ততার দরুন সেগুলো হয়ে উঠল না। ভালোই করেছো, তুমি আবার আমাকে কথাগুলো মনে করিয়ে দিয়েছো। দেখো, বিষয়টা এতটাই জটিল যে শুরু করলে কোথায় গিয়ে শেষ হবে তা আমি নিজেও জানি না। তবে আজকে রাতে আমার হাতে অঢেল সময় রয়েছে, এছাড়া মনটাও বেশ প্রফুল্ল রয়েছে। অনেক দিন বাদে এরকম একটা শান্তি উপভোগ করতে পেরেছি। সকলের মাঝখানে নিজেকে আর একা মনে হচ্ছিল না। ব্যবসার কাজে ব্যস্ত থাকার দরুন সকলের সাথে শুধুমাত্র প্রফেশনাল সম্পর্কই রেখে যেতে হয়, কখনোই পার্সোনাল বিষয়ে কোনো কথাই কাউকে জানাতে পারি না। এছাড়া জনের সম্পর্কে তো তোমার এতদিনে অনেক কিছুই ধারণা হয়ে গিয়ে থাকবে। তুমি তো জানোই আখের এসে কেমন মানুষ, নিজেরটা ছাড়া কিছুই বোঝে না। আমার সাথে সামান্য সময় কাটানোর মতো ইচ্ছেও সে কোনোদিন সেভাবে প্রকাশ করেনি। হেলেনার সাথে আমার বিবাহের পর থেকেই জনের সাথে আমার দূরত্বটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম হেলেনা এই পরিবারে আসবার পর জন তার প্রথম মাকে ভুলে হেলেনাকেই নিজের করে নেবে, কিন্তু কোথাও না কোথাও আমি ব্যর্থ হয়েছিলাম। অনেক চেষ্টার পরেও হেলেনার পক্ষে জনকে নিজের করে নেওয়া সম্ভব হয়নি। জন সেই একাকিত্বেই ভুগছে না, আর এই সমস্যার কারণেই আমার আর হেলেনার পারস্পরিক সম্পর্কের মধ্যেও একটা অনাবশ্যক দূরত্ব সৃষ্টি হয়েছিল। আমি হেলেনাকে সব রকমভাবে ভালো রাখবার চেষ্টা করেও পারিনি। শেষ পর্যন্ত সে তার খারাপ থাকার কারণ হিসাবে আমাকেই চিহ্নিত করে রেখে দিয়েছিল। এই ঘরে তার একটা ছবি রয়েছে, আমি অনেক বড় করে তার একটা ছবি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু হেলেনা কোনোদিনই এই সব বিষয়কে পছন্দ করতো না। তিনি আমাকে বলেছিলেন যে তার একটা সুন্দর ও ছোটোখাটো ছবি যদি স্টাডি রুমে রাখা হয় তাতেই তিনি খুশি থাকবেন। তিনি যখন জীবিত ছিলেন এই স্টাডি রুমে আমি তার একটা ছবি তৈরি করে গিয়েছিলাম। তুমি যেখানটায় এখন দাঁড়িয়ে রয়েছো সেখানে দাঁড়িয়েই হেলেনা ফটোশ্যুট করেছিলেন। ওই দেওয়ালই দেখো, তার ছবি টাঙানো রয়েছে ঠিক তোমার পিছনে। ফ্রেডরিক কথাটা বলা মাত্রই রেনা পিছনের দিকে তাকিয়ে দেখলেন দেওয়ালে একটি সুবিশাল ছবি টাঙানো রয়েছে। ছবিটি আয়তনে খুব একটা বড় না হলেও তার গভীরতা এবং তার ঔদার্য তাকে এই বিশালতা প্রদান করেছিল। রেনা বিভোর হয়ে সেই ছবিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, সত্যি কি অপূর্ব সৌন্দর্য! মনে হয় যেন ঈশ্বর তুলি দিয়ে কাউকে এঁকিয়ে দিয়েছেন। আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ঠিক একইভাবে ওনার প্রেমে পড়ে যেত। আমি এত ছোট হওয়া সত্ত্বেও নিজেকে সামনে রাখতে পারছি না, আর সেখানে আপনি তো তাকে চাক্ষুষ রাখবার সৌভাগ্য অর্জন করেছিলেন। ফ্রেডরিক এগিয়ে এসে রেনার কাঁধে হাত রেখে বললেন, তুমি ঠিকই বলেছ, ভুল কিছুই বলনি। হেলেনাকে প্রথমবার দেখবার পরে আমারও ঠিক এমনই অবস্থা হয়েছিল। আমিও নিজের ওপর ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম।
এছাড়া সেই সময় আমার মানসিক অবস্থাও ভালো ছিল না। নিজের স্ত্রীকে হারিয়ে ফেলবো আর পরবর্তী 3 বছর আমার কাছে অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। এই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে এসে অফিসের কাজে নিজেকে ব্যস্ত করে ফেলেছিলাম। আর তারপরই হেলেনার আবির্ভাব ঘটেছিল। অফিসে পদার্পণ করবার পরই আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। আমি আপনার কাছ থেকে ম্যাডামের বিষয়ে আরও অনেক কিছু জানতে চাই স্যার। আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনি আমাকে বলতে পারেন। এছাড়া ওনার এই বই সংগ্রহের বিষয়েও আমি অনেক কিছু জানতে চাই। বেশ, তবে শোনো। হেলেনা যখন অফিসে জয়েন করেছিলেন তখন থেকেই তিনি খুব অল্প সময়ের মধ্যে সমস্ত দায়িত্ব বুঝে নিয়েছিলেন। অর্থনৈতিক ক্ষেত্রে তখন আমাদের কোম্পানির কন্ডিশন খুব একটা ভালো ছিল না, কিন্তু হেলেনা নিজের বুদ্ধিমত্তা দ্বারা সেই সমস্ত বিষয়গুলিকে খুব সাবলীলভাবেই সামলে নিয়েছিলেন। এই বিষয়টি দেখার পরই তার প্রতি শ্রদ্ধা আমার বহু গুণ বেড়ে গিয়েছিল। সাধারণ কর্মচারীদের মধ্যে তাকে আলাদা করে দেখবার মতো একটা বিশেষ চাহিদা তৈরি করে দিয়েছিল সে নিজেই। প্রতিটা ক্ষেত্রে সুন্দরভাবে কথা বলতে পারত হেলেনা। কোনো বিষয়ে কোনো সমাধান খোঁজার জন্য যখনই তার কাছে কেউ গিয়ে উপস্থিত হতো তখনই সে তাকে একটা সুন্দর সমাধান বলে দিতে পারত। এই বিশেষ গুণটি আমারও নজরে পড়ে গিয়েছিল, তাই আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। এরপরে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হতে থাকে। চোখে চোখে কথা শুরু হয়। বিভিন্ন মিটিংয়ে যাতে আমার ডেলিগেটদের সামনে কোনোভাবে অসুবিধায় না পড়তে হয় তার জন্য গোটা প্রজেক্ট রিপোর্ট সে একা রাত জেগে তৈরি করে দিত। খাওয়া ঘুম সব কিছু মাথায় তুলে আমার কোম্পানিকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, কিংবা বলতে পারো উচ্চতার একেবারে শিখরে নিয়ে যাওয়া সম্ভব, সেই সমস্ত কিছু সে নিজেই নির্ধারণ করতে শুরু করে দিয়েছিল। এতটা স্বচ্ছন্দপূর্ণভাবে কেউ যে আমার কোম্পানিকে আপন ভাবতে শুরু করবে এবং নিজের সবটা দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা দেখাবে তা আমি কখনোই ভাবতে পারিনি। ঈশ্বর আমাকে অবাক হবার সৌভাগ্য প্রদান করেছিলেন, তাই আমি এই সৌভাগ্য থেকে আর বঞ্চিত হতে চাইনি। একদিন অফিসে আমি তাকে নিজের ঘরে ডেকে পাঠাই। তারপরে তার হাত দুটো ধরে বলেছিলাম, আমাকে বিয়ে করবে হেলেনা। হেলেনার মুখে সেদিনকে এক অপূর্ব হাসির রেশ ফুটে উঠতে দেখেছিলাম। ভাবতে পারিনি এত স্বল্প সময়ের মধ্যে সে আমার এই নিবেদনকে সহজে গ্রহণ করে নিতে পারবে। আমার মুখ থেকে এই কথাটা শোনার পরই সে আমার কাছে এগিয়ে আসে এবং আমাকে জড়িয়ে ধরে। তারপরে আর কি, আমার মনের মধ্যে থাকা সমস্ত আশা আকাঙ্ক্ষা তাকে সামনে পেয়ে বিগলিত হয়ে পড়েছিল। আমি আর সেই সুযোগ প্রত্যাখ্যান করতে চাইনি। সেই সময় আমার আমেরিকা যাওয়ার কথা ছিল। সেখানে ফরেন ডেলিগেটদের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই আমি কোন কাজটাকে বেশি গুরুত্ব দেব এটা বুঝে উঠতে না পেরে হেলেনার সাথে বিবাহ করাটা সব থেকে বেশি প্রাসঙ্গিক বলে মনে করেছিলাম। আমার হাতে তখন একাধিক প্রজেক্ট থাকায় আমি আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হতে চাইনি। ভেবেছিলাম একটা প্রজেক্ট হাত থেকে বেরিয়ে গেলেও আমার দুশ্চিন্তার করার কোনো প্রয়োজন নেই। এছাড়া হেলেনাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, তাই ভেবেছিলাম আগামী দিনে সে আমার পাশে থাকলে প্রজেক্টের কোনো অভাব হবে না। কোম্পানি এভাবেই গড় গড় করে এগিয়ে যাবে। একদিন অফিসে সকলকে ডেকে আমি হেলেনার সাথে পাকাপাকিভাবে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়ার বিষয়টি সকলকে জানিয়ে দিলাম। জন সেই সময় আমেরিকার বোস্টনে পড়াশোনা করছিল। আমার দ্বিতীয়বার বিবাহের খবরটি তার কাছে যেতেই সে সমস্ত কাজকর্ম ফেলে লন্ডনে ফিরে আসলো। হেলেনাকে দেখা মাত্রই সে তীব্র ঘৃণার স্বরে বলেছিল, দেখো, আমার পক্ষে তোমাদের বিবাহ মেনে নেওয়া সম্ভব নয়। আমার কাছে আমার মা একজনই, যিনি আজ আর পৃথিবীতে নেই। কাজেই আমাকে কোনোভাবেই যেন এই নতুন সম্পর্ককে মেনে নিতে বাধ্য না করা হয় বাবা। এই কথাগুলো বলেই সে অফিস রুম থেকে বেরিয়ে চলে গিয়েছিল। গোটা দিনটা রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিল জন, এমনকি রাতটাও।
আমি সেদিন হেলেনাকে বিবাহ করেছিলাম ঠিকই, কিন্তু তার সাথে রাত্রি কাটাতে পারিনি। একা একা ঘরে বসে আমার জন্য অপেক্ষা করতে বাধ্য হয়েছিল হেলেনা। সেদিন রাত্রে আমি লন্ডন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনকে খুঁজে বেরিয়েছিলাম। অফিসের লোকদেরকেও খবর দিয়ে দিয়েছিলাম। তারাও যে যার রাতের ঘুম মাথায় তুলে গোটা শহর চষে ভোরবেলা তাকে ডেট্রয়েট ওভারগ্রাউন্ডের ধারে খুঁজে পেয়েছিল। নদীর পাশে ছোট্ট জায়গায় তাকে উপর হয়ে পড়ে থাকতে দেখেছিলাম আমরা। ওই জায়গাটা সম্পূর্ণরূপে কাদায় পড়ে থাকায় জনের গোটা শরীরে কাদা লেগে গিয়েছিল। সে কিভাবে ওখানে গিয়ে পড়েছিল তা আজও আমরা কেউ জানি না। জনকে বাড়িতে ফিরিয়ে আনবার পরে আমি তাকে গোটা রাতের ব্যাপারটা খুলে বলতে বলেছিলাম, কিন্তু সে আমাকে কোনো কিছুই পরিষ্কার করে জানায়নি। কিন্তু হেলেনা এই বিষয়গুলো নিজের চোখে দেখার পরেও তেমনভাবে বিরক্তি প্রকাশ করেনি। আমি ভেবেছিলাম হয়তো এইসব কিছু দেখার পরে আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে, কারণ হেলেনার কাছে কোনো কিছুর অভাব ছিল না এবং সব থেকে বড় শক্তি ছিল তার রূপ। এই রূপের দ্বারা সে যে কোনো কাউকেই আকর্ষণ করতে পারত। এছাড়াও তার শিক্ষাগত যোগ্যতা তাকে এক উচ্চ শিখরে উপনীত হওয়ার মতো সমস্ত যোগ্যতা প্রদান করে দিয়েছিল। কিন্তু তারপরেও হেলেনার সহৃদয়তা বোধ আমাকে অবাক করে তুলেছিল। জনের সাথে এক ছাদের তলায় থাকা সম্ভব নয় জেনেও হেলেনাই বাড়ি ছেড়ে চলে যায়নি। সে আমার পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, আমি সবটাই জানি ফ্রেডরিক, আর আমি সবটা জেনেই তোমাকে আপন করে নিয়েছি। তুমি চাইলে আমাকে যে কোনো মুহূর্তে তোমার জীবন থেকে বের করে দিতে পারো। আমিও আমার নিজের ক্ষমতা দিয়ে আবার নতুন কাউকে খুঁজে নিতে পারি, কিন্তু কিন্তু এই সব কিছুর মধ্যে কোথাও না কোথাও একটা হারিয়ে যাবে আমাদের ভালোবাসা, আমাদের একে অপরকে করা প্রতিশ্রুতি। আর এটা আমি কোনো মূল্যেই হারাতে চাই না ফ্রেডরিক। আমি চিরকালের জন্য তোমার চোখে অপরাধী হয়ে বেঁচে থাকতে পারবো না। তাই অনুরোধ করছি, আমাকে এখানেই থাকতে দাও। আশা করি ধীরে ধীরে জনের মানসিক অবস্থার উন্নতি ঘটবে। চট করে এই নতুনত্বকে মেনে নেওয়া কারোর পক্ষেই তো সম্ভব নয়। আজকে জনের জায়গায় যদি আমি থাকতাম কিংবা তুমি থাকতে, তাহলে হয়তো এইভাবে রিয়্যাক্ট করতাম। কাজেই ওর শিশু মনের ওপর কোনো কঠিন কথা বলে এভাবে প্রভাব বিস্তার করো না। ও যেভাবে থাকতে চায়, যেভাবে ভালো থাকতে চায়, ওকে সেইভাবেই থাকতে দাও। আমার মনে হয় আমার আর তোমার সম্পর্কের ক্ষেত্রেও সেটা সুখকর প্রমাণিত হবে। সেদিন হেলেনার কথাগুলো আমার মন ছুঁয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম এইটাই হয়তো আমার নতুন জীবন। আমি জীবনকে এতদিন ধরে যে নতুন আঙ্গিকে ভেবে এসেছিলাম, এটা ছিল তার দ্বিতীয় পর্যায়ের প্রথম ধাপ। আমার এবং হেলেনার মধ্যে থাকা সমস্ত দূরত্বগুলি সেই রাতেই চিরকালের জন্য মিটে গিয়েছিল। আমাদের মিলন ঘটেছিল। হেলেনাকে আমি সেই সব সুখই দিয়েছিলাম যার সে প্রকৃত দাবিদার ছিল। ধীরে ধীরে হেলেনার ওই মুখের হাসি আমার দুর্বলতার কারণ হয়ে দাঁড়াতে শুরু করেছিল। জনকে সামনে রাখবার জন্য যা যা প্রয়োজন এবং একজন মা হিসেবে ঠিক যেভাবে নিজের কর্তব্য পরায়ণতা দেখানো প্রয়োজন, হেলেনা সেই সব কিছুই করত। আমি কোনোদিনই আমার পরিবারের সুখের চেয়ে আর কোনো কিছুকেই বড় করে দেখিনি। জন কবে হেলেনাকে নিজের মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবে তা আমি জানতাম না ঠিকই, তবে সেটা ঈশ্বরের ওপরে ছেড়ে দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। হেলেনার চারিত্রিক দোষ ছিল না, তার দয়া মায়া মূল্যবোধ এই সব কিছু আমাকে ক্রমাগত তার দিকে আরও আকর্ষিত করতে থাকে। কিন্তু এরপরে এমন কিছু ঘটেছিল যা আমাকে নতুন করে এই বিষয়গুলোকে নিয়ে ভাবতে বাধ্য করেছিল। ভীষণ অদ্ভুত কিছু, যা পূর্বে হয়তো আমার চোখে পড়েনি। সেটা কি ছিল স্যার? হেলেনার একটা অদ্ভুত স্বপ্নের কথা জানার পর থেকেই গোটা ব্যাপারটা আমার কাছে এক চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমি কিছুতেই তার এই চাহিদার কথা বুঝতে পারছিলাম না। রোজ রাতের বেলা আমার বাড়ি থেকে বেরিয়ে সে চার্চে যেত। চার্চের দূরত্ব আমার বাড়ি থেকে খুব একটা বেশি ছিল না। চার্চের ফাদারের সাথে হেলেনার বেশ ভালোই পরিচয় ছিল। আমি এক আধবার হেলেনার সাথে শখ করে চার্চে গিয়েছিলাম। আমার হাতে একেবারেই সময় থাকতো না
তাই সর্বদাই হেলেনার এই ইচ্ছা বা অভিব্যক্তির সায় দেওয়াও আমার পক্ষে সম্ভব ছিল না। তবুও তার কথা মতো আমি দুবার চার্চে গিয়েছিলাম, কিন্তু সেখানে এমন অবাক হওয়ার মতো কিছুই দেখতে পাইনি যা থেকে আমার ভয়ের কারণ ক্রমাগত বৃদ্ধি পাবে। ধীরে ধীরে হেলেনার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারছিলাম। সে সময় মতো খেত না, কারুর সাথে কথা বলতো না, একা একা থাকতে পছন্দ করত, আর সব সময় বিড়বিড় করে কিছু একটা বলতো। একদিন ওর ঘরের ভেতরে গিয়ে একখানা কাণ্ড দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ঘরের দেওয়ালে কালো কালিতে কি সব লিখে রেখেছিল। কালো কালির মাধ্যমে নানান রকমের চিহ্ন অঙ্কন করে রেখেছিল। সেই চিহ্নগুলোর প্রকৃতি তাৎপর্য কি ছিল তা আমি আজও জানতে পারিনি। হেলেনার মানসিক অবস্থার অবনতি আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলতে শুরু করেছিল। জনের সাথে আমি এই ব্যাপারটাই অনেক কথাই বলেছিলাম, কিন্তু জন কোনোদিনই এই ব্যাপারগুলোতে তেমন মাথা ঘামাতে চায়নি। ফলে হেলেনার এই করুণ পরিণতি আমাকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছিল। রেনা এই কথাগুলির অন্তর্নিহিত তাৎপর্য কিছুটা হলেও বুঝতে পারছিলেন। তাদের সাথেও ইতালিতে যে ঘটনাগুলো ঘটেছিল তার সাথে হেলেনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর এক বিশেষ পারস্পরিক মিল লক্ষ্য করতে পারছিলেন তিনি। তার মনের মধ্যে স্থির হওয়া সন্দেহটা আরও ডালপালা মেলে নিঃশ্বাস নিতে চাইছিল। তিনি পরবর্তী আশঙ্কার কথা না ভেবেই কৌতূহলী মনটিকে নিয়ে ফ্রেডরিকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন। এরপরে কি হয়েছিল স্যার? আমার ভীষণ ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই রে না, তবে আজও আমি এই গোটা ব্যাপারটা বুঝতে পারিনি। হেলেনার মানসিক অবস্থার অবনতি দেখে আমি তাকে চিকিৎসাবিদের কাছে নিয়ে গিয়েছিলাম। কাছেই একটা বড় হসপিটাল আছে, সেখানে দেশ বিদেশের স্বনামধন্য মনস্তত্ত্ববিদরা উপস্থিত রয়েছেন। তাদের কাছে হেলেনাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। একটানা 5 মাস ধরে চিকিৎসা চলেছিল হেলেনার। তারপরে তিনি অনেকটাই সুস্থ অনুভব করেছিলেন। ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছিলেন হেলেনাকে নিয়ে কোথাও একটা ঘুরিয়ে নিয়ে আসার। আমি সেই কাজে লেগে পড়লাম। হেলেনা তখন অনেকটা সুস্থ হয়ে উঠেছিল। আমাকে বিভিন্ন শহরে কোম্পানির মিটিংয়ে অ্যাটেন্ড করতে যেতে হতো। সেই সুযোগেই ভেবেছিলাম হেলেনাকে নিজের সঙ্গে করে ঘুরিয়ে নিয়ে আসবো। কিন্তু দেশ বিদেশের মাটি স্পর্শ করবার পরে হেলেনার মধ্যে আবার এক অদ্ভুত সত্তা কাজ করতে শুরু করেছিল। আমি অফিসের কাজে ব্যস্ত থাকায় সব সময় তার সাথে সব জায়গায় যেতে পারতাম না, কিন্তু দেখতাম হেলেনা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গা থেকে ফিরে বেশ কয়েকটি বই সংগ্রহ করে নিয়ে এসে আমাকে দেখাতো। এই স্টাডি রুমে রাখা অধিকাংশ বইগুলি ধরে নিতে পারো তারই সংগ্রহ করা। পৃথিবী বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিংবা অ্যান্টিক বইয়ের সব থেকে হেলেনা এই বইগুলোকে সংগ্রহ করে নিয়ে এসেছিল। পুনরায় যাতে ওর মানসিক অবস্থায় কোনো অবনতি না ঘটতে পারে সেই জন্য তার এই আচরণের কোনো বিরোধিতা আমি করিনি। এমন নয় যে এই বিষয়গুলো আমি মন থেকে মেনে নিতে পেরেছিলাম, কিন্তু তার শারীরিক অবস্থা যাতে পুনরায় কোনো অবনতি না ঘটে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি সব কিছুই মুখ বুজে মেনে নিতে সেদিন বাধ্য হয়েছিলাম। আমার এক বন্ধুকে আমি এই গোটা বিষয়টির কথা জানিয়েছিলাম। তিনি অবশ্য আমাকে এই বিষয়ে কোনো সৎ পরামর্শ দেননি। তিনি বলেছিলেন হেলেনা নাকি শয়তানের দ্বারা আক্রান্ত হয়েছে। চার্চে যাওয়ার পর থেকে নাকি হেলেনার মধ্যে এই পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছিল। চার্চের ফাদারের সাথে নাকি শয়তানের যোগসূত্র রয়েছে। এমন সব আজগুবি কথা আমার বন্ধুটি আমাকে জানিয়েছিলেন, যদিও আমি তার কোনো কথাতেই কান দিইনি। কিন্তু এরপরেও সমস্যার বিশেষ সমাধান হয়নি। আচ্ছা স্যার, আপনার স্ত্রী হেলেনা তারপরে কি করলেন? তিনি কি এই বইগুলোর মধ্যে ডুবে থাকতেন, ঠিক যেভাবে জন এখন ডুবে থাকে? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। পরবর্তী পর্যায়ে এটাই আমার ভীষণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। হেলেনা বইগুলোকে নিয়ে এসে এই স্টাডি রুমে সংগ্রহ করে রাখতে শুরু করে দিয়েছিলেন। রাতের পর রাত জেগে তিনি এই বইগুলির মধ্যে মুখ গুঁজে পড়ে থাকতেন। আমি কোনো কারণ জিজ্ঞাসা করতে গেলেই একটুতেই অস্থির হয়ে যেতেন। আমার উপরে চড়াও হওয়ার চেষ্টা করতেন। আমি বুঝতে পারতাম আমার এবং হেলেনার মাঝখানে
কেউ একজন অকারণেই এসে উপস্থিত হয়েছিল। তাকে খালি চোখে দেখতে না পেলেও এরা বেশ ভালোভাবেই অনুভব করতে পারছিলাম যে কেউ আছেন যিনি আমাদের দুজনের ভালোবাসার মাঝখানে ফাটল সৃষ্টি করতে চাইছেন। এরপর দূরত্ব ক্রমে বেরিয়েই চলল। আমার অনেক বার বাধা দেওয়ার কারণে হেলেনা আর স্টাডি রুমে যেতেন না ঠিকই, তবে আমার সাথে কথাবার্তা বলা তিনি একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। দিনের বেলা দু একবার কথা হতো, তাও কাজের বিষয়ে। এরপরে আমি অফিস চলে যেতাম। ফিরতে ফিরতে রাত হয়ে যেত, কখনো আবার সময় মতো ফিরতেও পারতাম না। বাড়িতে এসে দেখতাম হেলেনা নিজের মতো ঘুমিয়ে পড়েছে। আগে সে আমার জন্য অপেক্ষা করত। আমি না খেয়ে দিয়ে অফিস থেকে ফিরে তার সাথে বসে ডিনার করতাম, কিন্তু সব কিছুই অযাচিতভাবে পরিবর্তিত হয়ে যেতে শুরু করেছিল। আমার কাছে এর কোনো কারণ ছিল না। আমি শুধু অবাক চোখে গোটা ব্যাপারটা লক্ষ্য করছিলাম মাত্র। কিন্তু এর শেষ পরিণতি যে এতটা ভয়াবহ হতে চলেছে তার ধারণা করতে পারলাম যখন আমার এক মিটিংয়ের ডাক পড়ল স্কটল্যান্ডে। আমার কোম্পানির 50% শেয়ার হেলেনার নামে থাকায় হেলেনাকেও তারা ডেকে পাঠালেন। ফলে হেলেনাকে সঙ্গে করে নিয়ে আমি স্কটল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। তারপর এই যে ঘটনাটি ঘটেছিল তার কথা ভাবলে আজও আমার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যায়। কি ঘটেছিল স্যার, সেটাই তো জানতে চাইছি। রেনার মুখের দিকে তাকিয়ে থমকে গেলেন ফ্রেডরিক। তারপর আবার বলতে শুরু করলেন। আমরা দুজনেই স্কটল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিলাম। তখন সেখানকার পরিবেশ ছিল বেশ অন্যরকম। প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছিল। এই কঠিন পরিস্থিতির মধ্যে নিজেদের সামলে রাখার কাজ আর কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কোনো ক্রমে স্কটল্যান্ডে পৌঁছে আমরা নিজেদের সামলে নেওয়ার প্রয়োজন অনুভব করলাম। সেখানকার ঠান্ডায় অফিসের কাজগুলি করাও এক প্রকার অসম্ভব হয়ে উঠেছিল। আমি তারপরেও বিষয়টা মাথায় না রেখে হেলেনার ভালো থাকাটাকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলাম। হেলেনা আমার কাছে স্কটল্যান্ড ঘুরে দেখবার জন্য জেদ শুরু করলো। সেখানে হঠাৎ একটা জঙ্গল দেখবার বায়না ধরল সে। ওখানকার স্থানীয় অধিবাসীদের কাছ থেকে জায়গাটির সম্পর্কে আমি এমন অনেক কিছু জানতে পেরেছিলাম, যার পরে হেলেনাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য আমি রাজি ছিলাম না। কিন্তু তার জেদের মুখে পড়ে আমাকে সব কিছু ভুলে যেতে হয়েছিল। বাধ্য হয়েই আমরা সেরি ফরেস্টে গেছিলাম। সেখানে যাওয়ার পরই আমাকে কোম্পানির তরফ থেকে একটি জায়গায় থাকবার সমস্ত বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। আমি সেখানেই হেলেনাকে নিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের হাতে ছিল 5 দিন। অফিসের কাজ না থাকায় জায়গাটি উপভোগের জন্য আরও মনোরম হয়ে উঠেছিল। কটেজে পৌঁছে হেলেনা যথেষ্ট স্বস্তি অনুভব করেছিল। আমিও খুব খুশি ছিলাম। এভাবেই সময়টা অতিবাহিত হয়ে যেতে শুরু করলো। কিন্তু এরপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। স্কটল্যান্ডের জঙ্গলে হেলেনা এমন কিছু দেখেছিল যা আবার তাকে সেই অন্ধকারের জগতে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য করেছিল। ভয়ের কথাতে আজকে শুনলেন সঞ্চারী ভট্টাচার্যের কলমে অলৌকিকের সন্ধানে সিরিজ বই রহস্য। গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে লাইক এবং একটা কমেন্ট করবেন। এতে করে আরও অনেক মানুষ গল্পটা শুনতে পারবে। আশা করি আপনি আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করবেন। ভয়ের কথা নতুন একটা গল্প নিয়ে হাজির হবে ঠিক আগামী সপ্তাহে। ভয়ের কথাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।